আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট সংবাদে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরে বিস্তারিত। রাশিয়ার জ্বালানি আমদানিতে নতুন করে যুক্তরাষ্ট্রের ছাড় পেল বাংলাদেশ। যে ৬ শর্তে লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি। বিপজ্জনক বিশ্বে কৌশলগত পাকিস্তান। সাময়িক যুদ্ধবিরতি নয়, যুদ্ধের চিরস্থায়ী অবসান চায় ইরান। যুক্তরাষ্ট্রের পক্ষে মনস্তাত্ত্বিক অপারেশন চালাচ্ছে রয়টার্স, সাফ জানিয়ে দিল ইরান। রাশিয়ার জ্বালানি আমদানিতে নতুন করে যুক্তরাষ্ট্রে ছাড় পেল বাংলাদেশ। রাশিয়া থেকে পরিশোধিত জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা থেকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যে এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য সাময়িক স্বস্তি বয়ে আনবে বলে ধারণা করা হচ্ছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ১১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এ ছাড় আগামী ৯ জুন পর্যন্ত বহাল থাকবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিষয়টি বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। এর আগে মার্চ মাসে ৩০ দিনের একটি সাময়িক ছাড় দেওয়া হয়েছিল, তবে সেটি শুধু আগে থেকেই জাহাজে থাকা চালান খালাস করার জন্য প্রযোজ্য ছিল। ফলে তখন নতুন করে জ্বালানি আমদানির সুযোগ পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নতুন এই ছাড়ের ফলে বাংলাদেশ এখন রাশিয়া থেকে সরাসরি পরিশোধিত জ্বালানি আমদানির সুযোগ পাবে। এতে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় কিছুটা স্বস্তি মিলবে। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ সংকটের কারণে বাংলাদেশ এখন বিকল্প উৎস খুঁজছে। মধ্যপ্রাচ্যের প্রথাগত সরবরাহকারীদের ওপর নির্ভরতা কমানো এবং জ্বালানি সরবরাহে বৈচিত্র্য আনাই এর লক্ষ্য। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি ইতোমধ্যে রুশ উৎস থেকে ডিজেল আমদানির প্রস্তুতি নিচ্ছে। একটি মার্কিন কোম্পানির মাধ্যমে চলমান চুক্তির আওতায় প্রথম ধাপে প্রায় ১ লাখ টন ডিজেল আনার পরিকল্পনা রয়েছে। এই প্রেক্ষাপটে গত মার্চে যুক্তরাষ্ট্রের কাছে অন্তত ২ মাসের জন্য নিষেধাজ্ঞা শিথিলের আবেদন করে বাংলাদেশ। কয়েক দফা কূটনৈতিক আলোচনার পর শেষ পর্যন্ত এই ছাড় অনুমোদন করা হয়। তবে ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে। সেই প্রেক্ষাপটে সহযোগী দেশগুলোর জ্বালানি নিরাপত্তা বিবেচনায় এমন সীমিত সময়ের ছাড় দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সুযোগ কাজে লাগিয়ে দ্রুত আমদানি কার্যক্রম সম্পন্ন করা গেলে দেশের জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা এবং সম্ভাব্য ঘাটতি মোকাবিলা করা সম্ভব হবে। সূত্র টিবিএস। যে ৬ শর্তে লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি। লেবানন ও ইসরায়েল ১০ দিনের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা মঙ্গলবার ১৪ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুদেশের নেতাদের মধ্যে প্রথমবারের মতো বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প জানান, কয়েক ঘণ্টার মধ্যেই যুদ্ধবিরতি কার্যকর হবে। পরে মার্কিন পররাষ্ট্র দপ্তর যুদ্ধবিরতির ৬টি শর্ত প্রকাশ করে, যা উভয় দেশ মেনে নিয়েছে বলে জানানো হয়। যুদ্ধবিরতির শর্তগুলো হল: ১. ২০২৬ সালের ১৬ এপ্রিল বিকাল ৫টা থেকে লেবানন ও ইসরায়েল সব ধরনের শত্রুতা বন্ধ রাখবে। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি ১০ দিনের জন্য কার্যকর থাকবে, যা স্থায়ী শান্তি ও নিরাপত্তা চুক্তির লক্ষ্যে আলোচনার সুযোগ তৈরির জন্য নেওয়া হয়েছে। ২. আলোচনায় অগ্রগতি হলে এবং লেবানন তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা দেখাতে পারলে পারস্পরিক সম্মতির ভিত্তিতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো যেতে পারে। ৩. ইসরায়েল আত্মরক্ষার অধিকার সংরক্ষণ করবে এবং সম্ভাব্য বা চলমান হামলার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। তবে এ সময় লেবাননের ভেতরে স্থল, আকাশ ও সমুদ্রপথে কোনো ধরনের আক্রমণাত্মক সামরিক অভিযান চালাবে না। ৪. আন্তর্জাতিক সহযোগিতায় লেবানন সরকার হিজবুল্লাহ সহ অন্যান্য অনিয়ন্ত্রিত সশস্ত্র গোষ্ঠীকে ইসরায়েলের বিরুদ্ধে কোনো হামলা বা বৈরী কর্মকাণ্ড চালানো থেকে বিরত রাখতে কার্যকর পদক্ষেপ নেবে। ৫. লেবাননের নিরাপত্তা বাহিনী দেশটির সার্বভৌমত্ব ও জাতীয় প্রতিরক্ষার একমাত্র দায়িত্বশীল শক্তি হিসেবে স্বীকৃত হবে। অন্য কোনো দেশ বা গোষ্ঠী এই দাবিদার হতে পারবে না। ৬. বাকি অমীমাংসিত বিষয়, বিশেষ করে আন্তর্জাতিক স্থলসীমা নির্ধারণ সহ অন্যান্য ইস্যু সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সরাসরি আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে দুই দেশ। বিপজ্জনক বিশ্বে কৌশলগত পাকিস্তান। গত ৭২ ঘণ্টা অস্বাভাবিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের ইরান বিরোধী হামলার প্রেক্ষাপটে যুদ্ধ থামাতে এবং দুই পক্ষকে সমঝোতার পথে আনতে পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা এখন এক সংকটপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। ওয়াশিংটনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক টেলিফোন যোগাযোগ এবং তেহরান সফরের মাধ্যমে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এ প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন।
একই সঙ্গে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও পররাষ্ট্রমন্ত্রী রাজনৈতিক ও কূটনৈতিক চ্যানেলে আস্থা ও বোঝাপড়া তৈরিতে কাজ করছেন। প্রধানমন্ত্রী বর্তমানে সৌদি আরব ও তুরস্ক সফরে রয়েছেন, যাতে আঞ্চলিক গুরুত্বপূর্ণ মিত্রদের সম্পৃক্ত রাখা যায়। এসব পদক্ষেপ থেকে স্পষ্ট, পাকিস্তান আর পশ্চিম এশিয়ার ঘটনাপ্রবাহে শুধু প্রতিক্রিয়া জানাচ্ছে না, বরং শান্তি প্রতিষ্ঠায় সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে। উভয় পক্ষই প্রকাশ্যে ও ব্যক্তিগতভাবে পাকিস্তানের এই ভূমিকা স্বীকার করছে। বর্তমান বিশ্বব্যবস্থার বড় সংকট কেবল বহুপাক্ষিকতার দুর্বলতা নয়, এটি তো স্পষ্টই। মূল প্রশ্ন হল যুদ্ধ, কৌশলগত অবিশ্বাস এবং আঞ্চলিক সংকটের এই জটিল সময়ে এমন কোনো রাষ্ট্র কি আছে যারা ন্যূনতম নিয়ম রক্ষা, অস্থিতিশীলতা কমানো এবং কূটনৈতিক ক্ষেত্র পুনরুদ্ধারী ভূমিকা রাখতে পারে? মধ্যম শক্তিধর দেশগুলো হয়তো পুরনো বিশ্বব্যবস্থা পুরোপুরি ফিরিয়ে আনতে পারবে না, তবে ক্ষতিগ্রস্ত কাঠামোর কিছু অংশ মেরামত করতে পারে। তারা স্থিতিশীলতা আনতে, সংলাপের আয়োজন করতে এবং সমন্বয় গড়ে তুলতে সক্ষম, বিশেষ করে যখন বড় শক্তিগুলো নিজেরাই বিভাজন বাড়াচ্ছে। বর্তমান বিশ্বে 1945 পরবর্তী যে আন্তর্জাতিক কাঠামো গড়ে উঠেছিল তা ভেঙে পড়ার লক্ষণ স্পষ্ট। জাতিসংঘ সনদে রাষ্ট্রের সার্বভৌমত্বের বিরুদ্ধে শক্তি প্রয়োগ নিষিদ্ধ থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে বিছি বিছি আইন প্রয়োগ, ব্যতিক্রমকে স্বাভাবিক করে তোলা এবং প্রাতিষ্ঠানিক বিশ্বাসযোগ্যতার অবক্ষয়। সার্বভৌমত্ব এখনও আনুষ্ঠানিকভাবে বিদ্যমান, কিন্তু ওয়েস্টফোলিয়ার শান্তি চুক্তি থেকে উদ্ভূত নীতির উপর আস্থা ক্রমেই কমছে। অস্থিতিশীলতাই যেন এখন স্বাভাবিক বাস্তবতা। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত দ্রুতই একটি বৃহত্তর আন্তর্জাতিক সংকটে রূপ নিয়েছে, যা বৈশ্বিক অর্থনীতি ও কৌশলগত হিসাব নিকাশে প্রভাব ফেলছে। এই প্রেক্ষাপটে মধ্যম শক্তিধর দেশগুলোর গুরুত্ব বাড়ছে। তারা সংলাপের সুযোগ তৈরি করতে পারে, উত্তেজনা কমাতে পারে এবং কূটনৈতিক পরিসর প্রসারিত করতে পারে যখন বড় শক্তিগুলো সংঘাতমুখী অবস্থানে আটকে থাকে। সাম্প্রতিক সময়ে পাকিস্তান নিজেকে এমন একটি গুরুত্বপূর্ণ মধ্যম শক্তিধর দেশ হিসেবে তুলে ধরেছে। সাময়িক যুদ্ধবিরতি নয়, যুদ্ধের চিরস্থায়ী অবসান চায় ইরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ জানিয়েছেন, তেহরান কোনো ধরনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করবে না। আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামের এক পার্শ্ব বৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্টভাবে বলেন, ইরান বর্তমানে সমগ্র অঞ্চল জুড়ে চলমান যুদ্ধের একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ অবসান চাইছে। খাতিবজাদেহ জোর দিয়ে বলেন, যে কোনো সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন থেকে শুরু করে লোহিত সাগর পর্যন্ত সমস্ত সংঘাতপূর্ণ এলাকা অন্তর্ভুক্ত থাকতে হবে। ইরানের কাছে এটি একটি রেড লাইন বা অলঙ্ঘনীয় শর্ত। তিনি আরও যোগ করেন, ইরান কোনো খণ্ডিত বা সাময়িক সমাধানে বিশ্বাসী নয় এবং এই সংঘাতের চক্র এখনই চিরতরে বন্ধ হওয়া উচিত। হরমুজ প্রণালীর নিরাপত্তা ও অবস্থান প্রসঙ্গে উপপররাষ্ট্রমন্ত্রী জানান, এই জলপথটি ঐতিহাসিকভাবেই উন্মুক্ত ছিল। যদিও এটি ইরানের জলসীমার মধ্যে অবস্থিত, তবুও দীর্ঘকাল ধরে এটি আন্তর্জাতিক চলাচলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এই অস্থিতিশীল পরিস্থিতির জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অভিযুক্ত করে তিনি বলেন, তাদের কর্মকাণ্ড এই অঞ্চলে অস্থিরতাও উস্কে দিচ্ছে। খাতিবজাদেহর মতে এই দুই দেশের নেতিবাচক তৎপরতা বর্তমানে বিশ্ব বাণিজ্য এবং সামগ্রিক অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলছে। সূত্র আল জাজিরা। এবং সর্বশেষ, যুক্তরাষ্ট্রের পক্ষে মনস্তাত্ত্বিক অপারেশন চালাচ্ছে রয়টার্স। ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান আলোচনা ঘিরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রকাশিত তথ্যকে মনস্তাত্ত্বিক অপারেশনের অংশ হিসেবে আখ্যা দিয়েছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। বার্তা সংস্থাটির দাবি, যুক্তরাষ্ট্রের স্বার্থে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তাসনিম জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে তারা নিশ্চিত হয়েছে, রয়টার্স যেসব জ্যেষ্ঠ ইরানি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করছে, বাস্তবে সেই সূত্রগুলোর কোনো অস্তিত্ব নেই। তাদের ভাষ্য, এসব তথাকথিত সূত্র ব্যবহার করে ইরানের অবস্থান ও কৌশল সম্পর্কে ভুল বার্তা ছড়ানো হচ্ছে, যা মনস্তাত্ত্বিক অপারেশনেরই অংশ হতে পারে। রয়টার্সের বিভিন্ন প্রতিবেদনে কখনো আলোচনার অগ্রগতি, কখনো ইরানের অবস্থান নিয়ে নানা দাবি করা হলেও তাসনিমের অনুসন্ধানে সেগুলোকে নির্ভরযোগ্য প্রমাণিত হয়নি। সংস্থাটি আরও উল্লেখ করেছে, আলোচনার প্রথম দফায় ইরানের সম্পদ মুক্তি নিয়ে রয়টার্স একটি ভুল তথ্য প্রকাশ করেছিল, যা পরে ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষের গণমাধ্যমই নাকচ করে দেয়। পরবর্তীতে রয়টার্সও তাদের সেই প্রতিবেদনের অসত্যতা স্বীকার করে। বিশ্লেষকদের মতে, ইরান যুক্তরাষ্ট্র সংলাপের মতো সংবেদনশীল ইস্যুতে তথ্যযুদ্ধের প্রবণতা বাড়ছে, ফলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রকাশিত তথ্য যাচাইয়ের গুরুত্ব আগের চেয়ে অনেক বেশি হয়ে উঠেছে। তাসনিম নিউজ এজেন্সি ইরান ভিত্তিক একটি সংবাদ মাধ্যম, যা দেশটির রাজনৈতিক, নিরাপত্তা ও সামরিক ইস্যুতে প্রতিবেদন প্রকাশ করে। এটি রক্ষণশীল মিডিয়া
সিরিয়া কাঠামোর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। 2012 সালে আইআরজিসি সম্পৃক্ত উদ্যোগে সংস্থাটির যাত্রা শুরু হয়। এদিকে পারমাণবিক কর্মসূচি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইস্যুকে কেন্দ্র করে 2026 সালের 28 ফেব্রুয়ারি জেনেভায় আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালায়। টানা 39 দিনের সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় 7 এপ্রিল 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। পরবর্তীতে 11 এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে উভয় পক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলেও দীর্ঘমেয়াদী কোনো সমাধান আসেনি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে ছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘির খালিফা। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত 2076 জন নিহত এবং 26,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। একই সময়ে মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে মার্কিন ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলায় 168 শিক্ষার্থীর প্রাণহানির ঘটনাও ঘটেছে।